ইউনূস, ডক্টর ইউনূসের সাহস, দুঃসাহস, কর্মতৎপরতা, মিশন ভীষণ এবং বাংলাদেশের জন্য এক প্রতিরক্ষা দেয়াল, তা বিশ্লেষণ করার জন্য ইউনূসকে ভিশনারি বা মিশনারি হিসেবে না দেখলে আপনি বুঝতেই পারবেন না ইউনূসের সাহস কোন লেভেলের। সাহস মানে চিল্লাচিল্লি নয়, সাহস মানে অন্যের উপরে আক্রমণাত্মক আচরণ দেখানো নয়। সাহস মানে হলো আমি এ কাজ করব, এ কাজ করতে পারবো। ইউনূস সেই ধরনের এক লোক। বাংলাদেশের লেন্দুপ দর্জি কে? শেখ হাসিনা। পালিয়ে যাবার পর শেখ হাসিনা কিন্তু দিল্লিকে বলেছিল ঢাকা অ্যাটাক করার জন্য। এই নিউজটা কি আপনারা জানেন? নিশ্চয়ই জানেন। আমার দেশ পত্রিকা গত বৎসর অর্থাৎ 22 ডিসেম্বর যখন বের হয়, তখন প্রথম লিড নিউজটি ছিল দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিল হাসিনা। কিন্তু দিল্লি কেন করেনি? দিল্লি সেটাতে রাজিও ছিল ঢাকা অ্যাটাক করার জন্য, কিন্তু কেন করেনি? এই কথাটি বলার পরে আমরা মেইন ইস্যুতে যাব। কারণ বাংলাদেশের ততদিনে বাংলাদেশের চেয়ারে বসে গেছে এক বিশাল দেয়াল, যে ভয়ে ভারত আর বাংলাদেশে অ্যাটাক করতে পারেনি, ঢাকা অ্যাটাক থেকে পিছিয়ে গিয়েছে। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নয়তোবা ভারতের যে সিকিম রাজ্য আছে, এই রাজ্যটি কিন্তু 75 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটি স্বাধীন দেশ ছিল। 75 সালে তখন তারা জাতিসংঘের সদস্য হতে যাচ্ছে, তোড়জোড় চলছে। কিন্তু ভারত এই কাজটি পিছিয়ে দেয়, পিছিয়ে দিয়ে গণভোট দেয়। তখন চাগল রাজ্যের অধীনে ছিল সিকিম, অর্থাৎ একজন রাজা ছিলেন, সৌদি আরবের মতো অনেকটা। এই ছাগল রাজ্যের বিরুদ্ধে লেন্দুপ দর্জি গণতান্ত্রিক আন্দোলন করে। এই লেন্দুপ দর্জিকে সাপোর্ট দিতে শুরু করে ভারত। যেমন বাংলাদেশে শেখ মুজিবকে সাপোর্ট দিতে শুরু করে ভারত। লেন্দুপ দর্জি শেষ পর্যন্ত একটি গণভোট দেয়। ভারতের সিকিমের জনগণ কি ভারতের সাথে থাকবে নাকি স্বাধীন থাকবে? তারা ভুয়া একটি রায় দেখায় যে সিকিমের জনগণ ভারতের সাথে থাকতে চায়। বাস, ভারতকে করে ফেলা হলো, সিকিমকে করা হলো ভারতের অঙ্গরাজ্য। আর লেন্দুপ দর্জি প্রধান মুখ্যমন্ত্রী হলেন। এরপরে সিকিমের মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে তাকে শেখ হাসিনার মতো দৌড়ানি দেয়। সে তখন ভারতে চলে আসে। পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতাতে তার মৃত্যু হয়েছিল এই বেইমানের। শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে, কিন্তু লেন্দুপ দর্জি আর সিকিমে ফিরতে পারেনি। শেখ হাসিনা কিন্তু এখনো ফেরার স্বপ্ন দেখছে। কারণ কি? কারণ এই দেশে ভারতের অনেকগুলো শক্তি আছে। প্রথম আলো আছে, কয়েক হাজার সাংবাদিক আছে, মানে মুখোশধারী। এরা ভারতীয় কর্মী, সংবাদকর্মী না। এদেরকে আমরা চিনে ফেলেছি। এটা হলো আমাদের সাফল্য, যদিও দেরি হয়েছে। তো এই ইউনূস যে কাজ এবার করে ফেলেছেন, সেটা হলো, দেখেন, ভারতে বাংলাদেশের দূতাবাসে আবার হামলা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। ওই ভূমিটা কিন্তু আমাদের, ওই ভূখণ্ডটা আমাদের। এর আগেও কিন্তু আরেকবার আমাদের দূতাবাসে হামলা হয়েছে। আমাদের বাইঞ্চোদ পররাষ্ট্র উপদেষ্টা জারজ, যৌথ ক্রোমোজোমে জন্ম নেওয়া উপদেষ্টা তৌহিদ কোনো কথা বলে নাই তখন। এবার যখন ইউনূস দুঃসাহসী কাজ দেখালো, এই ডিসেম্বরে নির্দেশ দিছে তৌহিদকে, তৌহিদের চলে যাওয়া উচিত, নইলে আমরা তাকে খানকির ফুটবলে গালি দিব। তার সব আত্মীয় স্বজন এখন আমেরিকা। ওয়াকারেরও পদত্যাগ করা উচিত, নয়তো আমরা তাকে মাগির ফুটবলে গালি দিব ভবিষ্যতে। তো এই যে এবার যে হামলা করলো, এবার কড়া প্রতিবাদ জানিয়েছে। ভাষাটা দেখেছেন? ভাষাটা দেখেছেন যে হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে আক্রমণ করেছে। একদম সুন্দর। ভারত যেই ধরনের ভাষা ব্যবহার করে, ভারত যেমন ডক্টর ইউনূসকে জঙ্গি বলে,
আমাদের ছাত্র জনতাকে জঙ্গি বলে, উগ্র বলে, তাদের ধারাবাহিকতায় আমাদের সাংবাদিকরা তৌহিদি জনতা বলে, দেখবেন। হ্যাঁ, এবং এই প্রথম আলোর পারপাসে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এখন পর্যন্ত 17 জন, আমরা কিন্তু দেখে তাকায় আছি। প্রথম আলোতে আবার গেলে কি হবে? প্রথম আলোর অফিসের সামনে গরু জবাই করলে কি হবে? নিউ ইয়র্ক পত্রিকা, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, পৃথিবীর সবচাইতে সার্কুলেটেড পত্রিকা, সামনে মানুষ প্রতিবাদ করে, গান বাজনা করে, মিথ্যা সংবাদের প্রতিবাদ করে, আর তাদের এখানে করা যাবে না, তাদেরকে কিছু বলা যাবে না, তাদের বিচার হবে না। বিবিসি মানুষের কাছে ক্ষমা চায় মিথ্যা খবর পড়লে, নিউ ইয়র্ক টাইমস ক্ষমা চায়, কিন্তু তাদেরকে কিছু বলা যাবে না, তাদের জবাবদিহিতা নাই, তারা ঈশ্বর হয়ে বসে আছে মোদির মতো। তারা সাংবাদিক, বাংলাদেশের এক একটা সাংবাদিক এক একটা মোদি আমাদের কাছে, সব ভারতের বয়ান আমাদেরকে শোনাবে। মিডিয়া কর্মী মানে সন্দেহ করবেন, মিডিয়ার মধ্যে 1000 ভার্সলে আপনি 2 জন পাবেন ভালো, 2 জন। একজনকে পাইছি এখন পর্যন্ত, এটা মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, এই আলোকবর্তিকা, বাংলাদেশের ভূখণ্ডের সার্বভৌমত্বের আলোকবর্তিকা জ্বালিয়ে রেখেছেন। এই 2-1 জন, তবে এই দুঃসময়ে, আমাদের আন্দোলনের সময়ে যদি ডক্টর ইউনূস হাল না ধরতেন, তাহলে নিশ্চিত শেখ হাসিনার কথা শুনে ভারত সিকিমের মতো করে বাংলাদেশ দখল করে ফেলত। আচ্ছা, ভারত যদি বাংলাদেশ দখল করে ফেলত, আপনার কি মনে হয় যে প্রথম আলোর সাংবাদিকরা বাধা হয়ে দাঁড়াতো, ভারতের বিরুদ্ধে কলাম লিখত? আপনার বিশ্বাস হয়? আপনার কি মনে হয় একে আজাদ ভারতের বিরুদ্ধে কথা বলবে? আপনার কি মনে হয় খালেদ মহিউদ্দিন ভারতের বিরুদ্ধে টকশো করবে? আপনার বিশ্বাস হয় ওয়াকারুজ্জামান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তখন গর্জে উঠবে? উঠবে না। আমি বিশ্বাস করি না। এ কারণেই বলি, ওয়াকারুজ্জামান যে খরচ বরচ নেয় খুনি শেখ হাসিনার নিয়োজিত গুটি কয়েক অপরাধী লোকের সেনাপ্রধান হিসাবে, আমাদের পুরো সেনাবাহিনীর প্রধান এমন খারাপ লোক হইতে পারে না। এই ওয়াকারুজ্জামান সার্বভৌমত্বের জন্য আমরা ওয়াকারুজ্জামানের উপর ভরসা করি না। তবে আমাদের জুনিয়র অফিসাররা, সৈনিকরা, তার যারা দেশকে ভালোবাসে, তারা অবশ্যই গর্জে উঠবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। তবে ওয়াকারের মতো আরো কিছু লোককে ভারত তাদের পাশে পেয়ে যাবে। এই ডক্টর ইউনূসের জন্যই ভারত এটা করতে পারে নাই। তবে এবার ডক্টর ইউনূস আবার যে কঠিন কাজটি করেছেন, বাংলাদেশ দূতাবাসে হামলার পরে, এটা একমাত্র ডক্টর ইউনূসের কড়া নির্দেশের কারণেই সুরের বাচ্চা মাদারচোদ এই তৌহিদ এই বিবৃতি দিয়েছে, নাইলে তৌহিদ এই প্রেস রিলিজ বা লিখিত প্রতিবাদ করতো না। দেখেন, তৌহিদের এই প্রতিবাদ কোনো পত্রিকায় ছাপানো হয়নি। এই পত্রিকার লোকেরা কি ভারতের বিরুদ্ধে লিখবে? আপনার মনে হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না, আমার হয় না। তো ডক্টর ইউনূসের দুঃসাহসটা এখানেই। এখন একটা দুঃসাহসী কাজ দরকার, আমাদেরকে পরিষ্কার করতে হবে জাহাঙ্গীর মতো অযোগ্য লোক এখানে বসে আছে কেন, তৌহিদের মতো ইনঅ্যাক্টিভ লোক এখানে তাকে রেখে আমাদের খরচ বাড়ানো, সরকারের অর্থ অপচয়ের কারণ কি? আসিফ নজরুলের মতো দুষ্কৃতিকারী, বক্রচিন্তার অধিকারী, প্রথম আলো ঘরানার লোক এখানে থাকার কারণ কি? এবার ইউনূসের কাছে আমরা এই দুঃসাহসটি দেখতে চাই। এক নিমিষের ঘোষণায় তাদেরকে পরিষদ থেকে বের করে দেয়া হোক। আমাদের বিপরীতের বন্ধু ইউনূস কিচ্ছু করার দরকার নাই, শুধু এই কাজগুলো করুক আর ইউনূস ক্ষমতায় থাকুক, তাহলে আমাদের সার্বভৌমত্ব 60% সেভ। আর ওয়াকার সহ আরও কিছু অপরাধী এবং কুচক্রীকারী শয়তানকে বাদ দিয়ে রাষ্ট্রের অপচয় রোধ করতে পারলে আমরা
80% সার্বভৌমত্ব সেভের মধ্যে চলে যাব। ওয়াকারের ক্ষতি থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক, বিএনপির দুষ্কৃতিকারীদের ক্ষতি থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুক। এই দোয়াটি করবেন, আমিন বলবেন। শরীফ ওসমান হাদিকে আল্লাহ বেহেশত নসিব করুক। তার বিচার, তাকে যারা হত্যা করেছে এবং তার বিচারের ক্ষেত্রে যারা বাধা, চক্রান্তের সাথে যারা জড়িত, জানে জেনেও চুপ আছে, তাদের উপর আল্লাহর নালত বর্ষিত হোক। আল্লাহ যেন খুব ইমিডিয়েটলি আমাদেরকে দেখায়। আসসালামু আলাইকুম।